111 তরঙ্গের কোনটির ফলে বিট উৎপন্ন হয়? তো বিট জিনিসটা আমরা জানি কি, দুইটা তরঙ্গ যখন মিলিত হয় তখন কিন্তু আমাদের বিট উৎপন্ন হয়। এরকম দেখো না, যে গান যখন বাজে তখন এরকম কিছু জিনিস দেখো না, যে হৃৎপিণ্ডের ইসের মতো। তো এই যে দুইটা তরঙ্গ যখন মিলিত হয় তখন এরকম এরকম যে পালস গুলো দেখতে পাও, এগুলোই কিন্তু বিট। ওকে, তো তরঙ্গের উপরিপাতনের ফলেই কিন্তু বিট উৎপন্ন হয়। তাহলে অ্যান্সারটা হলো তরঙ্গের উপরিপাতন, বা ইংলিশে নাম হলো ইন্টারফারেন্স। পাশাপাশি আমি একটু অন্য ফিনোমেনাগুলো একটু বলি। তরঙ্গের অপবর্তন কি? তো তরঙ্গের অপবর্তন জিনিসটা হলো একটা সূক্ষ্ম চিরের মধ্যে থেকে যাওয়ার সময় তরঙ্গগুলো যখন বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার ফিনোমেনাটা হলো অপবর্তন। তরঙ্গের সমবর্তনটা কি? সমবর্তনটা হইল যখন তরঙ্গগুলা একটা ওই যে এটাকে কি বলে, অনুপ্রস্থ তরঙ্গ, সাইন ওয়েভের মতো যখন তরঙ্গ থাকে, তখন তরঙ্গটা যে ওই যে পাতলা চির থেকে যায়, তারপর তীব্রতা যে কমে যায় বা বেড়ে যায়, বা অপর প্রান্তে তরঙ্গটা পাচ্ছ কিনা, তো এই ফিনোমেনাটা দেখায় অনুপ্রস্থ তরঙ্গ সমবর্তনের মাধ্যমে, মানে ফিনোমেনাটার নাম সমবর্তন। তারপর হইল পোলারায়ন। তো পোলারায়নটা কি? সমবর্তনের আরেক নাম। ওকে, আমি একটু ভুল বললাম না, ঠিকই বলছি আই গেস। তুমি মিলিয়ে নিও, তোমাদের সেকেন্ড পেপারে আছে। তো এগুলো আমি আর ইন ডিটেলসে আলোচনা করতেছি না, আপাতত আমাদের ফার্স্ট পেপারে বিটটা আছে, সেটা হইলো উপরিপাতনের ফলে তরঙ্গটির মধ্যে বিটের উৎপন্ন হয়। কোনটিতে পোলারায়ন ঘটে না? একদম ওই সেম কোশ্চেনটা। তো পোলারায়নটাও বলছিলাম যে সমবর্তন। তো সমবর্তন জিনিসটা আমরা জানি অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে ঘটে, অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে পোলারায়নটা ঘটে না। তো অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনগুলা, এগুলো আমরা বুঝতে পারলেই পারবো। তো আমি গতকালকে বলছিলাম যে আমাদের তো ইন্ডিভিজুয়ালি কোন কোন তরঙ্গগুলো অনুপ্রস্থ, কোন কোন তরঙ্গগুলো অনুদৈর্ঘ্য, এগুলো মনে রাখা লাগে। বাট সবচেয়ে বেশি মানে ব্যবহৃত অনুদৈর্ঘ্য তরঙ্গটা, মানে যে এক্সাম্পলটার সাথে আমরা ফ্যামিলিয়ার, সেটা হলো শব্দ। শব্দটা কিন্তু সংকোচন প্রসারণ, বাতাসের সংকোচন প্রসারণের মাধ্যমে চলে। তো শব্দ তরঙ্গটা আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে কোনো সমবর্তন বা পোলারায়ন হয় না। তো অ্যান্সার হইল সি। তোমরা অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গ, এদের অন্য কি নাম হয়, লম্বিক তরঙ্গ কাকে বলে, কোনটার অপর নাম, এগুলো একটু ভালো মতো পড়বা। আর এক্সাম্পল গুলো মাস্ট মাস্ট মাস্ট। 115 স্থির আয়তনে চাপ সমানুপাতিক তাপমাত্রা কার সূত্র? তাহলে আমরা জানি চাপ স্থির আয়তনে চাপ সমানুপাতিক তাপমাত্রা। তো এইটা হলো গ্রে লুসাকের সূত্র। তো যাই হোক, তো এটার আরেকজনের নাম আছে, দেখো এখানে নামটা একটু ভিন্ন দেশে, সেটা হলো অ্যামন্টনের সূত্র। ওকে, এটাই কিন্তু মেডিকেল একটু দেয়, যে নামগুলোর সাথে আমরা ফ্যামিলিয়ার ওইটা না দিয়ে আরেকটা নাম দিয়ে দেয়। বাকি নামগুলো, বাকি তো বয়লের সূত্র পি সমানুপাতিক ভি, অ্যাভোগাড্রোর সূত্র হইল এক মোল গ্যাসের মধ্যে দুইটার সমান সংখ্যক, মানে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে এক মোল গ্যাসে দুইটার সমান সংখ্যক অণু থাকে। আর ডালটনের তো অনেকগুলো সূত্রই আছে, একটা হচ্ছে ডালটনের আংশিক চাপ সূত্র, বা বিভিন্ন যা কিছু থাকুক না কেন। তো এটার নাম হলো অ্যামন্টনের সূত্র। যখন তোমরা দেখবা যে এইরকম টাইপের, তোমরা জানো গ্রে লুসাকের সূত্র, কিন্তু অপশন গুলোর সাথে তুমি ফ্যামিলিয়ার না, তখন বাকি যে অপশনগুলো আছে সেগুলোর সাথে একটু তুলনা করে দেখবা যে এইটার সূত্র কোনটা। যেমন আমি একটু তুলনা করলাম, বাকি তিনটার সূত্র অন্য জায়গায়, যেহেতু 2 নম্বর সূত্রটা ওই 2 নম্বর নামটার সাথে আমরা ফ্যামিলিয়ার না, তাহলে এইটাই হবে। মানে বাকি যে তিনটা যে নাম বলছে এগুলোর তো আলাদা আলাদা, কে কোন সূত্রটা দিয়েছে সেটা পাইছি। তো এই চাপ সমানুপাতিক তাপমাত্রা ওই তিনটার একটাও হবে না শিওর, তার ফলে আমরা বি দাগাইতে পারি। এটার পাশাপাশি ভাইয়া কি পড়বো? এটার পাশাপাশি ওই যে আমাদের 10 নম্বর অধ্যায়ে যে বয়েলের সূত্র কোনটা, চার্লসের সূত্র কোনটা, গ্রে লুসাকের সূত্র কোনটা, এগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখলেই হয়, যেটার জন্য আমার মনে হয় না আলাদা করে কিছু পড়ার দরকার আছে। নিচের বস্তু সমূহের মধ্যে কোনটির গতিশক্তি বেশি? তাহলে আমরা জানি গতিশক্তি জিনিসটা হইল হাফ এম ভি স্কোয়ার। এই কোশ্চেনগুলো ওই যে ঢাকা ভার্সিটিতে অনেক আসে। গতিশক্তি হইল হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা একটু দেখি, আমাদের মূলত এম ইন্টু ভি স্কোয়ার, এইটার মানটা যার বড় হবে সেইটাই বেশি।
তাহলে এইখানে আছে টোয়াইস এম, এইখানে আছে 3v, তাইলে 2 × 3 স্কোয়ার, বাকি তো এম ভি স্কোয়ার আছে, মানে এই এম আছে আর ভি রে স্কোয়ার করলে ভি স্কোয়ার পাবা, ওগুলো তো আসি। আমরা আপাতত সংখ্যাগুলো খালি তুলনা করি। তাহলে 3 স্কোয়ার করলে কত, 9, 9 দুগুণা 18, প্রথমটা দিছে 18। এরপরে হলো 3 × 2 স্কোয়ার, তাহলে 2 2 4, 4 3 12। এবার 3 নাম্বারটা দিছে 1 × 4 স্কোয়ার, তার মানে এটা হলো 16। আর লাস্টেরটা দিছে 3 × 1 স্কোয়ার, তার মানে এটা হলো 3। তাহলে কারেক্ট অ্যান্সার হলো এ, যেটা হলো সবচেয়ে বেশি। তো বুঝছো? তো আই গেস এটা সবাই পারবা। তো এটা একটা সিম্পল, এর জন্য আর এক্সট্রা কিছু পড়ার দরকারও নেই। 115 জড়তার ভ্রামক কোনটির উপরে নির্ভর করে? তো জড়তার ভ্রামকটা আমরা কি জানি, I = mr², I = mr²। তাহলে জড়তার ভ্রামকের কোনটির উপরে নির্ভর করে? তাইলে চক্রগতির ব্যাসার্ধ, এই 8টাই হলো চক্রগতির ব্যাসার্ধ। তো অ্যান্সারটাতে বস্তুর ভরের বন্টন আছে, চক্রগতির ব্যাসার্ধ আছে, কৌণিক ত্বরণ না, এটা কৌণিক ত্বরণের উপরে কিন্তু জড়তার ভ্রামক নির্ভর করে না, m × r², এখানে আমরা পারলাম। আর ঘূর্ণন গতিশক্তি, এটার উপরে জড়তার ভ্রামক নির্ভর করে না। এখন একটু দেখো, আমাদের অ্যান্সারটা কিন্তু বিও হইতে পারে, আবার সিও হইতে পারে। চক্রগতির ব্যাসার্ধ যদি বাড়ে কমে, তাইলে কিন্তু জড়তার ভ্রামক চেঞ্জ হবে। বস্তুর ভরের বন্টন যদি চেঞ্জ হয়, বস্তুর ভরের বন্টন চেঞ্জ হইলেই এই চক্রগতির ব্যাসার্ধটাও কিন্তু চেঞ্জ হয়। বস্তুর চক্রগতির ব্যাসার্ধটা কি আসলে? তো এক একটা বস্তুর জন্য আমরা এক একটা জড়তার ভ্রামকের সূত্র বের করতে পারি। যেমন তোমরা যখন ইন্টারে পড়ালেখা করছো তখন তো এটা জানোই, যেমন একটা যখন চাকতি থাকে, চাকতির জন্য জড়তার ভ্রামক ½ mr², যখন একটা রিং টাইপের শেপ থাকে তখন থাকে mr²। তো এরকম এক একটা বস্তুর জন্য এক একটা টাইপের জড়তার ভ্রামক বের করতে পারি। তো ওই জড়তার ভ্রামকের ওই ফর্মুলাটা = mr² ধরবা, দেন আর এর যে ভ্যালুটা বের করবা সেইটাই হইল চক্রগতির ব্যাসার্ধ। তো আমাদের অ্যান্সারটা বিও হইতে পারে, সিও হইতে পারে, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হইল সি। কেন সি? কারণ আমাদের চক্রগতির ব্যাসার্ধটা আবার বস্তুর ভরের বন্টনের উপরে নির্ভর করে। ঠিক আছে, চক্রগতির ব্যাসার্ধটা আমাদের বস্তুর ভরের বন্টনের উপরে নির্ভর করে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে বি নাম্বার অ্যান্সারটা দেওয়ার চেয়ে সি নাম্বার অ্যান্সারটা দেওয়াটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। এর জন্য আমাদের কারেক্টটা সি ধরা হয়েছে। এই জিনিসগুলোই কিন্তু মেডিকেলে কঠিন প্রশ্ন আকারে বিবেচনা করা যেতে পারে, কারণ কি দুইটা অপশন হইতেছে, কোনটাকে কারেক্ট দেবো। কারেক্ট তো আসলে একটা নিবে, দুইটা নেয় না সচরাচর। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে যে কোনটা দিব। এই জিনিসটা বোঝার উপায়টা কি? বোঝার উপায়টা দেখবা যে কোন জিনিসটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, মানে সি নাম্বার অপশনটা দিলে বি নাম্বার অপশনটার কথাটাও কাভার হয়ে যায়। ওকে, তো দিস ইজ এ গুড অবজেক্টিভ ইন এ সেন্স দ্যাট যে দুইটাই হইতে পারে। 116 প্রতিটি 10⁻⁴ মিটার ব্যাস বিশিষ্ট পানির 100টি ক্ষুদ্র ফোঁটাকে মিলিত করলে একটি বৃহৎ ফোঁটা তৈরি করলো। বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ কত? তো এইটা মনে রাখবা, একটা শর্টকাট টেকনিক আছে। শর্টকাট টেকনিকটা একটু বুঝিয়ে দিই। মনে করো অনেকগুলো পানির ফোঁটা মিলে একটা বড় পানির ফোঁটা বানাইলা, তার ফলে যেটা হয় প্রত্যেকটা ছোট ছোট পানির ফোঁটার আয়তন সবগুলো মিললে একটা বড় পানির ফোঁটার আয়তন করবে। তার ফলে আমরা বলতে পারি না যে একটা ছোট্ট পানির ফোঁটার আয়তনটা কি, 4/3 পাই ছোট হাতের r³ যদি এরকম n সংখ্যক পানির ফোঁটা থাকে তাহলে টোটাল আয়তন হইল এইটা, n × 4/3 পাই r³। এইটাই হইল বড় ফোঁটাটার পানির আয়তন, 4/3 পাই বড় হাতের r³। ওকে, তো 4/3 পাই উভয় পক্ষ থেকে কাটাকাটি গেল, তাহলে আমরা বড় হাতের r = কি পাইলাম, 3তম বর্গমূল n × ছোট হাতের r। এইটাই হলো আমাদের শর্টকাট টেকনিক। ঠিক আছে, তাইলে আমরা একটু বসাই। 1000 যেহেতু n এর মান, তাইলে এখানে কত, 1000। আর ছোট হাতের r জিনিসটা কত? দেখো এখানে একটা ঝামেলার ব্যাপার হইলো, অনেকে ভুল করবে। 10⁻⁴ জিনিসটা কি, ব্যাস। এটা কিন্তু ব্যাসার্ধ না, তাহলে ব্যাসার্ধ কত হবে,
10⁻⁻⁴ ডিভাইডেড বাই 2। ওকে, এটা যেন ভুল না হয়। তাহলে আমাদের দেখো 1000-এর জায়গায় যদি চিন্তা করো 999, 1000-এর জায়গায় চিন্তা করলে 999। আচ্ছা, 999 চিন্তা করলেও লাভ নাই, কেন কি আমাদের 3তম বর্গমূল বলছে। তাহলে একটু চিন্তা এরকম, আচ্ছা 33 × 3 করলে, মানে 33 3বার করলে কত হয়? 33 না, আচ্ছা 10³ মানে তো 1000, সরি ভুল। তাহলে 1000-এর যদি 3তম বর্গমূল করো তাহলে পাবা 10, আর 10⁻⁻⁴ ডিভাইডেড বাই 2, এই 2 দ্বারা যদি 10 কাটাকাটি করো তাহলে 5, তাহলে 5 × 10⁻⁴ মিটার, দ্যাট ইজ অ্যান্সার এ। ওকে, বোঝা গেল? তো আমাদের শর্টকাট ফর্মুলা এইটা একটু মনে রাখতে হবে। অনেকগুলো ছোট পানির ফোঁটা মিললে যখন বড় পানির ফোঁটা বানাবা তখন এই ফর্মুলা দিলেই হয়ে যায়। একটি চাকার ব্যাস 1 মিটার, প্রতি মিনিটে 30 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ কত হবে? তাইলে রৈখিক বেগের ফর্মুলাটা হইল n × 2 πr ডিভাইডেড বাই t। ঠিক আছে, তাইলে আমরা একটু সবগুলা ডেটা এখানে বসাই। চাকাটার ব্যাস বলছে 1 মিটার, তার মানে ব্যাসার্ধ কত? 0.5 মিটার। তাহলে 2 π × 0.5, আর 1 মিনিটে 30 বার ঘোরে, তার ফলে ছোট হাতের এনটা হলো 30, টি এর মান হলো 1 মিনিট, যেটাকে যদি সেকেন্ডে করো তাহলে 60। ওকে, তো এই টি সময় যতবার ঘুরবে সেই টি এর জায়গায় ওই টিটা বসাবা, আর যতবার ঘুরে সেটা এন এর জায়গায় বসাবা। তাহলে কত আসে আমরা একটু দেখি ভাইয়া। 30-রে যদি 60-তে কাটাকাটি করো 2, 2 আর 2 কাটাকাটি গেল, তার মানে কি হাফ পাই, আর পাই এর মান 3.1416। তো 3 যদি চিন্তা করো তাইলে এইটার অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেটলি 1.5-এর কাছে। আচ্ছা, অপশনগুলো পাই দিয়ে দিস, তাহলে তো আরো ভালো। তাহলে অ্যান্সারটা হলো বি, π/2। আই গেস এইরকম অঙ্কগুলো তোমরা পারবে। তেমন একটা কোশ্চেন। এর পাশাপাশি কি করবো, কৌণিকের যে সূত্রগুলো আছে ওগুলো একটু দেখতে পারো। ওই সূত্রগুলো অনেকে দেখা যায় না, ওখান থেকে কিন্তু ছোট ছোট ম্যাথ থাকতে পারে। কোন বস্তুর মধ্যাকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান কি হবে? তো এটা আমি আর অত ইন ডিটেইলসে করাইলাম না। আমরা জানি কি মহাকর্ষ বল F = G m1 m2/r²। এখন r এর মানটা যদি দ্বিগুণ হয় মহাকর্ষ বলটা কিন্তু 1/4 গুণ হবে, মানে 4 গুণ কমে যাবে। আচ্ছা, অর্ধেক করছে, দ্বিগুণ না, সরি অর্ধেক। তো অর্ধেক করা মানে কি, আমি একটু ডিটেইলসই করি। আমরা জানি কি F সমানুপাতিক 1/r², তাইলে F2/F1 = r1² কেন কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাইলে r2টা কি 0.5 × r1, তাইলে আমাদের জিনিসটা আসবে r1² 0.5 এর স্কোয়ার আর r1²। এই r1 কাটাকাটি গেল, তাহলে 0.5 এর স্কোয়ার মানে কি 1/4, তাই না? আর 1 ডিভাইডেড বাই 1/4, তার মানে 4। তাহলে F2টা পাবা কি 4F1, তাহলে 4 গুণ বাড়ে বা 4 গুণ হয়। তো এখানে দেখো, এখানে কিন্তু আবার ওই ঝামেলাটা করছে, 4 গুণ বাড়ে না 4 গুণ হয়। যদি বাড়ে 4 গুণ বাড়ে মানে কি 4 গুণ বৃদ্ধি পায়, তার মানে 5 গুণ হয়ে গেল। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে বলে, এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। স্বীকার্য, এই প্রথম অধ্যায়ের এই জিনিসগুলো একটু পার্থক্য বুঝতে হবে। কোন জিনিসটা ল বা তত্ত্ব, কোন জিনিসটা স্বীকার্য, কোন জিনিসটা নীতি, কোন জিনিসটা ধারণা, কোনটারে কি বলে, কোন জিনিসটা অনুসিদ্ধান্ত, কোন জিনিসটা পরীক্ষা, এই জিনিসগুলা সবই কাছাকাছি মনে হয়, বাট এগুলোর মধ্যে পার্থক্য আছে। তো স্বীকার্য জিনিসটা কি, ধরো তোমার যদি আমি বলি শূন্যর মান 0, তো তুমি আমার বলবা শূন্যর মান 0 প্রমাণ করে দেখেন, তো তখন তো একটা ঝামেলা পড়ে যাব। তো তখন আমাদের ওই রকম বলা লাগবে যে এটা একটা স্বীকার্য, এটা তোমার মানতেই হবে। বা আমি যদি বলি বিন্দু একটি ডট, মানে ডটের কোনো রেখা টেখার কিছুর মধ্যে পড়ে না, তো তখন তুমি যদি বলো বিন্দু কাকে বলে, মানে যত রেখার সংজ্ঞা দিতে বললে তুমি বললা যে অনেকগুলা ডট মিললে রেখার সৃষ্টি হয়।
তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো অনেকগুলো মানে ডট ডট কাকে বলে, তো ডট কাকে বলে এটার আমার সংজ্ঞা দিতে আমি পারবো না। তো এগুলাকে কোনো প্রমাণ ছাড়াই মাইনে নেয় যে এই ফোরটাটাই ডট, এইরকম টাইপের। তো এটা বলে স্বীকার্য। তো ফার্স্ট পেপারে ফার্স্ট অধ্যায় বের করে এইগুলো একটু তোমরা ঠিকমতো পড়ে নেবা যে স্বীকার্য কি, নীতি কি, তত্ত্ব কি, ধারণা কি। আর আমাদের সলভে কিন্তু এগুলো দেওয়াও থাকবে যে কোনটার মধ্যে কি পার্থক্য। 120 15 ওয়াট বলতে কি বোঝায়? 15 ওয়াট মানে কি 1 সেকেন্ডে 15 জুল কাজ করে, তাহলে মানে ডি। এরকম টাইপের অবজেক্টিভ অনেকবার আসছে, কেন দিতে আসছে বুঝতেছি না। সোজা কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য, তো এটা তো আমরা আগেও করছি যে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে আর এর মান যদি কমে যায় তাইলে বছরের দৈর্ঘ্যটাও কমে যাবে। তো অ্যান্সারটা হলো বি। এরপর হলো 122, 40 নিউটন ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উঁচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ কত? এইটা একটা ভালো কোশ্চেন। তুমি একটু দেখো, 40 কেজি বস্তুরে তুমি মেঝে থেকে সামথিং মিটার উপরে উঠাইছো, এখন উঠানোর পর বস্তুটাকে রাখছো তুমি ধৈর্য। তো ধৈর্য রাখার ফলে বস্তুটার কিন্তু কোনো স্মরণ হইতে আসে না। ওই কত মিটার বলছে এখানে, 2 মিটার উঠে তুমি ধৈর্য রাখছো। তো ধরে রাখার ফলে যেহেতু স্মরণ হইতে আসে না, আর স্মরণ যদি শূন্য হয় তাহলে কাজের মানটাও কত? 0, তাই না? তো এটার অ্যান্সার হলো 0। অনেকে আবার ওই যে অনেক অঙ্ক টঙ্ক করবে, কিন্তু আসলে অ্যান্সারটা হলো 0। এটা ওই যে বইয়ের, আমির স্যারের মনে হয় বইয়ের লাস্টের দিকের যে কতগুলা এমসিকিউ থাকে না, ওইখানেও আছে। মৌলিক বলগুলোর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বল, এক কোশ্চেন। সবল নিউক্লিয় বল, এগুলা নিয়ে আমি আর কথা বলবো না, অনেকবার বলছি, এই কোশ্চেন অনেকবার আসছে। নিচের কোনটি এক আলোকবর্ষ? তো এক আলোকবর্ষ একটু পড়ছি 9.4 10⁻15 মিটার অথবা 10⁻12 কিলোমিটার। 9.4 10⁻12 কিলোমিটার। কর্পূরের পানিতে নাচা পদার্থের কোন ধর্মের জন্য ঘটে? তো এইটা হইল তলটান। এটা কোন বই থেকে দিছে আমার ঠিক জানা নাই। তো এই যে কর্পূরের যে থাকে ওইখানের যে এই ধর্মটা থাকে এটা বলে তলটান। তো এইটা আমাদের পৃষ্ঠটান আছে না, পৃষ্ঠটানের ওইখান থেকে কোশ্চেনটা আসছে। তো আমাদের পৃষ্ঠটানের যে ব্যবহার আছে না, এটা মনে হয় আমির স্যারের বইতে নাই, তপন স্যারের বইতে একটু দেখতে পারো, ওইখান থেকে এটা দিচ্ছে যে তলটান জিনিসটার জন্যই কর্পূরের পানিতে নাচা পদার্থের উদ্ভব ঘটে। ওকে, তো এটার জন্য আমাদের পৃষ্ঠটান, সান্দ্রতা, এই দুইটার পুরো ইচ অ্যান্ড এভরি বৈশিষ্ট্য প্লাস ব্যবহার সবকিছু পড়তে হবে। তারপরে যে ফাউন্টেন পেন কোন ধর্মের জন্য ঘটে, এরকম যে অবজেক্টিভ গুলো আসে ওগুলো একটু বই থেকে গো থ্রু করতে হবে। দুটি গতিশীল বস্তুর একটি সাপেক্ষে আরেকটির গতিকে কি বলে? তো এটা হলো আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ নিয়ে আমি আর আলোচনা করলাম না। আপেক্ষিক কথাটাই যেখানে পাবা সেখানে হলো তুলনা। আর এখানে আমরা এই দুইটা গতিশীল বস্তুর যেহেতু কথাবার্তা বলছি, তাহলে এখানে আমরা তুলনা করতেছি। তো তুলনা যেখানেই থাকবে সেখানে আপেক্ষিক বা রিলেটিভিটি। এর জন্য এক্সট্রা কিছু পড়ার দরকারও নেই। শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ সহ্য করতে পারে? তো এইটা হলো 120 ডেসিবেল। আর আগে একটা পাইছিলাম কি শব্দ হইলো যে মানুষের সহায়ন যোগ্য, ওইটা ছিল 0 ডেসিবেল। ওকে, একটু মনে রাখবা দুইটা জিনিস, একটা পাইছিলাম 0 ডেসিবেল, ওইটা হলো মানুষের শ্রবণ সীমা, মানে ওইটা ভালো আর কি। আর 120 ডেসিবেল হাইয়েস্ট মানুষ সহ্য করতে পারে। এর বেশি টেশি গেলে ওই যে পর্দা টর্দা ফাইটে দিতে পারে, কানে পর্দা টর্দা। আর শ্রেণীকক্ষেরটাও একটা পাইছিলাম কত ডেসিবেল। আর এর পাশাপাশি আমাদের বাকিগুলো একটু মনে রাখতে হবে, কোন জায়গার শব্দ কত ডেসিবেল হয়। কোনটি লম্বিক তরঙ্গর উদাহরণ? তো লম্বিক তরঙ্গ জিনিসটা আমি কি বলছিলাম, অনুদৈর্ঘ্য তরঙ্গটা লম্বিক তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে সবচেয়ে কমনটা বলছিলাম, শব্দটা মনে রাখতে হয়, বাকি মোটামুটি বেশিরভাগই অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গগুলো একটু দেখি। ও পানি তরঙ্গ অনুপ্রস্থ, তাপ তরঙ্গটা অনুপ্রস্থ, সুরশলাকার কম্পন, তো এটা কি শব্দ রিলেটেড না? সুরশলাকার কম্পন শব্দ রিলেটেড, তার মানে আমাদের এই সি নাম্বারটাই হবে। আর বেতার তরঙ্গ তো এই আলোর মাধ্যমে ঘটে, ওটাও অনুপ্রস্থ তরঙ্গ। দেখছো একটা জিনিস মনে রেখা এরকম টাইপের অঙ্ক এই জিনিস অবজেক্টিভ গুলো করে ফেলতে পারতেছি। পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি? অ্যাস্ট্রোনমি,
অ্যান্থ্রোপোমেট্রি, ইলেকট্রোম্যাগনেটিজম, থার্মোডিনামিক্স। আচ্ছা, তাহলে একটু দেখি। অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিদ্যা, এটা আমাদের পদার্থবিদ্যার আওতায় আসে না। ইলেকট্রোম্যাগনেটিজম আসে, সরি, অ্যাস্ট্রোনমিটা তো পদার্থবিদ্যা এই পদার্থবিদ্যার মধ্যেই আছে। মানে এরকম টাইপের যখন আমাদের প্রশ্নগুলো থাকবে তখন একটু চিন্তা করবা আমাদের বইতে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে কি কি চ্যাপ্টার আছে। তো ওই চ্যাপ্টারগুলোই কি পদার্থ বিজ্ঞান বইয়ে আছে, যেহেতু পদার্থবিদ্যার অন্তর্ভুক্ত। তাহলে অ্যাস্ট্রোনমি আছে কোথায়? সেকেন্ড পেপারের 11 অধ্যায়, তার মানে অ্যাস্ট্রোনমিটা পদার্থবিদ্যার মধ্যে পড়ে, 1 নাম্বার বাদ। ইলেকট্রোম্যাগনেটিজম এটা আছে কোথায়? ইলেকট্রোম্যাগনেটিজম আছে আমাদের সেকেন্ড পেপারের 5 অধ্যায়, তাহলে এটাও পদার্থবিদ্যার মধ্যে পড়বে। থার্মোডিনামিক্স যেটা আমাদের সেকেন্ড পেপারের 1 অধ্যায়, এটাও আমাদের পদার্থবিদ্যার মধ্যে পড়বে। তাহলে আমরা 3টে যদি বাদ দিতে পারি খালি থাকে বি নাম্বার, তাহলে অ্যান্সারটা বি। তাহলে অ্যান্থ্রোপোমেট্রিটা আমাদের পদার্থবিদ্যার মধ্যে পড়ে না। তো অ্যান্থ্রোপোমেট্রি বলতে আসলে কি বোঝায় সেটাও আমরা হয়তো জানি না, বাট অ্যান্সারটা কিন্তু করতে পারছি। আমি একটু দেখি তো অ্যান্থ্রোপোমেট্রিটা কি। মেট্রি, আচ্ছা, অ্যান্থ্রোপোমেট্রিটা হলো মেজারমেন্ট আর প্রপোর্শনস অফ হিউম্যান বডি, মানে হিউম্যান বডি। তো হিউম্যান বডির হলো মেজারমেন্ট আর প্রপোর্শন নিয়ে কাজ করে। তাহলে আমরা হয়তো জানি না অ্যান্থ্রোপোমেট্রিটা কি বোঝায়, বাট আমরা যেহেতু বাকি 3টে অপশন বাদ দিতে পারছি ক্লিক করে, তার মানে অ্যান্সারটা বি। এরকম একটু টালাক হইতে হবে। এগুলা করবা কি তোমাদের মেডিকেলের তো, আচ্ছা ওগুলো নিয়ে আজকে লাস্টে একটু কথা বলবো অনেক, এখন থাক। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ঋণাত্মক 273 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আরো মোর অ্যাকুরেট চাইছে, তো 273.15। তো এটা একটু মনে রাখবা, 273.15। আবার কোনো কোনো বইতে 273.16ও দেখছি। দেখো এখানে অপশনগুলো কিন্তু খুব কাছাকাছি। ঋণাত্মকটা এখানে বললেই দিয়েছে, মানে -273 ডিগ্রি সেলসিয়াসকে তোমার 0 কেলভিন বলে না, পরম শূন্য তাপমাত্রা। তো এইটার ওই যে -273 এর আরো যদি অ্যাকুরেটলি বলো তাহলে 273.16 বা কোনো কোনো বইতে 273.15। তো এইটাই চাইছে। দেখো অপশনগুলো 1.15, 25, 45, 35। তো অ্যান্সারটা হলো এ, 273.15। এটা একটু মনে রাখো, 273.15 এই কথাটা কিন্তু আসছে মেডিকেল আরো। চাপের এসআই একক কি? যেটা আমাদের চাপের এসআই একক হলো 1 প্যাসকেল, সেটা হলো আমাদের বি নাম্বার। এই রিলেটেড কি পড়বো? ওই যে ফার্স্ট পেপারে 1 মিটার বলতে কি বোঝায়, মানে এসআই এককগুলা সম্পর্কে ফার্স্ট অধ্যায় আছে, ওইখান থেকে একটু এসআই এককগুলা প্রত্যেকটার একটু ডেফিনেশনগুলো পড়ে রাখবা। 1 কিউসেক পানির ঘনফল কত লিটার? তো এটাও একটা মুখস্থ ডেটা। এটা হলো 1 কিউসেক মানে 28.317 লিটার। কিউসেক হলো 28.317 লিটার। তো এটার জন্য তোমার বই খুঁজার কোথা থেকে পড়বা সেটা আমি সাজেশন দিলাম না, বাট আপাতত বললাম যে এইটা তুমি মুখস্থ রাখো। মানে আপাতত এই পরীক্ষা আসছে কোন একটা জায়গায়, ম্যাট 2019, ওই ভিত্তিতে মুখস্থ রাখো। এটা হলো যে বইয়ে ডাইরেক্ট 1 অধ্যায় আছে একটা বইতে, বাট খুব কমন নাই এই অবজেক্টিভটা। তো এটার জন্য আমরা এই রিলেটেড আর কি কি অবজেক্টিভ পড়তে পারি সেগুলো পড়ার দরকার নেই। এরকম কোশ্চেন খুব রেয়ার আসে, 1-2টা কোশ্চেন তো একটু কঠিন দেবী, ওই চিন্তা করো ওই কোশ্চেনটাই হলো এইটা ওই বছরের, ঠিক আছে? বাকি মোটামুটি যে কয়টা থাকবে সেই কয়টা তুমি পারলেই হয়েছে। 28 আমি এটা পারতাম না আমার পরীক্ষা আসলে। শূন্য মাধ্যমে আলোর গতি হচ্ছে এত মিটার পার সেকেন্ড, 3 × 10⁸, যেটার কাছাকাছি অ্যান্সার আমি দেখতে পাইতেছি এইটা, এই যে 299, মানে এক মোর অ্যাকুরেট অ্যান্সার হইলো তো এইটা। আমরা তো অ্যাপ্রক্সিমেটলি জানি 3 × 10⁸, বাট মোর অ্যাকুরেট হইলো 299792458। ওকে, তো তুমি হয়তো এই ডেটাটা জানো না যে এই সংখ্যাটা হবে, বাট বাকিগুলো তো তুমি বাদ দিতে পারো যে এইটা কত 4 × 10⁸, এই পরের 5 × 10⁸, এইটা কত 4 × 10⁸, এইটা কত 6 × 10⁸। তাহলে আমাদের মোর কাছাকাছি আছে বি নাম্বারটা। এরকম একটু চালাক হইতে হবে যদি অ্যাকুরেটলি না জানো। তো 134, সিরাজ সাহেবের ভর 20 কেজি, তিনি 25 সেন্টিমিটার উঁচু, মোট 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠলে তার সম্পাদিত কাজের পরিমাণ কত? তাহলে কাজ জিনিসটা হইল এফএস কস থিটা।
তাহলে সে যখন উপরে ওঠে সে কি mg বলের বিরুদ্ধে যে উপরে ওঠে না, তাহলে এখানে f জিনিসটা হইল mg, আর s তো s, আর cos থিটা যেহেতু সে উপরে উঠতে আছে, তো এর ফলে আমাদের ওই সিঁড়ির ইনক্লাইন কত এগুলো কিছু বলা নাই, আমরা ধরে নিতে আসি সে মনে করো মই বাইয়া বাইয়া উপরে উঠছে, মইয়ের সিঁড়ি, তার মানে আমরা ইটারে শূন্য ধরতে আসি, cos থিটারে cos শূন্য ধরতে আসি। তাইলে একটু দেখি 20 ইন্টু 9.8, আর কয়টা সিঁড়ি উঠছে 25 সেন্টিমিটারের উঁচু, মোট 20টি সিঁড়ি উঠছে, তাহলে টোটাল সরণ কত 25 ডিভাইডেড বাই 100 ইন্টু 20, এটা হলো টোটাল সরণ। ওকে, আমরা একটু কাটাকাটি করি। আচ্ছা 9.5 দেখলাম কেন, এটা 9.8, 25 দিয়ে কাটলে এটা হলো 4, 4 দিয়ে কাটলে এটা হলো 5, তাহলে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সারটা হলো, সরি অ্যাপ্রক্সিমেটলি কি অ্যাকুরেটলি বের করা যাবে, এটা 20 ইন্টু 5 করলে কত 100, আর 9.8 এর সাথে 100 যদি গুণ করো তাহলে কত পাবা 980, তাইলে 980 জুল, অ্যান্সার হইল ডি। এরকম অঙ্ক আই গেস তোমরা খুব পাকা, আমার চেয়েও পাকা। পদার্থবিদ্যাতে নিচের কোনটি পাওয়ারের একক নয়, তো পাওয়ারের একক হইল ওয়াট, জুল পার সেকেন্ড, তাহলে বা ওই হর্স পাওয়ার, এই তিনটে মেনলি বেশি ব্যবহৃত হয়। তাহলে আমরা একটু দেখি, প্রথমটা জুল পার সেকেন্ড, যেটা ওয়াটেরই আরেকটা রূপ, এ নাম্বারটা একক নয় বলছে না, এ নাম্বারটা কাটা, সেকেন্ডটা জুল, তাহলে এইটাই হবে, যেহেতু এটা কি শক্তির একক, পরেরটা অশ্ব ক্ষমতা, এটাও বাদ, ওয়াট এটাও বাদ। ওকে, তাহলে এটা হলো জুল, যেটা নিয়ে বেশি কিছু বলার আই গেস দরকার নাই। এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট, যেটা আমরা আগেও করছি 746 ওয়াট, এক হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। তোমাদের একটা মানে বাসার টাস্ক দিছিলাম যে নতুন ল্যাম্বরগিনি একটা গাড়ি বেরিয়েছে, ওইটা কত হর্স পাওয়ার দেখতে, মনে হয় কেউ দেখো নাই। চাকায়ের সাথে কোনটি সম্পর্কহীন? আচ্ছা তোমরা কেউ জানো পৃথিবীর সবচেয়ে এখন পর্যন্ত মানে মোস্ট স্পিডের গাড়ি কোনটা? জানলে একটু জানাও তো, বুগাটি নাকি তার চেয়েও বেশি স্পিডের গাড়ি আছে? চাকা এর সাথে কোনটি সম্পর্কহীন? চাকা এর সাথে কোনটি সম্পর্কহীন? চক্রবের, তাম্রযুগ, রৌপ্যযুগ, চক্রকেন্দ্র। তো এইটা আমাদের একদম ওই যে ফালতু টাইপেরই একটা কোশ্চেন বলা যায়। তো আমাদের বিভিন্ন যুগের সম্পর্কে একটু কথা বলা আছে, যে এত থেকে এত সালটা হইলো রৌপ্য যুগ, এত থেকে এত সালটা হইলো তাম্র যুগ, তারপর এই বাকি যে দুটো অপশন আছে যে চক্রবের আর চক্রকেন্দ্র, চাকার সাথে তো এগুলো যে বাইরের যে বেডটা থাকে না, তোমরা তাপধ্যাটা এরকম পড়ছো না, যে চাকারে তাপ দিয়ে ফার্স্টে মানে চাকার পরিধিটা বাড়ায়, তারপর হইলো যে চাকার মধ্যে একটা হুইলটা দেয়, তারপরে ওই পরিধিটা তাপের যখন ছাইড়ে দেয় তখন ওই চাকাটা ছোট হয়ে ওইটার সাথে খুব শক্তভাবে লাগিয়ে যায়। তো এই চাকাটা আবিষ্কার হয়েছে তাম্র যুগে। ওকে, চাকাটা আবিষ্কার হয়েছে তাম্র যুগে, রৌপ্য যুগে চাকা আবিষ্কার হয় না। তো সাপোজ অ্যান্সারটা হবে সি। তো সাপোজ কথার কথা তুমি এটা পারতেছো না, তারপরও কিন্তু এই অবজেক্টিভটা আমি যদি থাকতাম আমি পারতাম। কিভাবে পারতাম? তো চাকা জিনিসটা কি অনেক আগের একটা ব্যাপার না, চাকা জিনিসটা অনেক আগের ব্যাপার। তো এ আর ডি নাম্বার অ্যান্সার তো আগে থেকে, মানে এ আর ডি তো তুমি চাকার সাথে চক্র বের আর চক্র কেন্দ্র আছে, এরা তুমি বুঝতেই পারতেছো। তো তোমার মেইনলি সমস্যাটা হইতে পারে তাম্র যুগে চাকা আবিষ্কার হয়েছে নাকি রৌপ্য যুগে। তো যে জিনিসটা বলতেছিলাম, একটু কমন সেন্স যদি খাটাও, চাকাটা কি অনেক আগের, গাড়ি তো তারপরে টরে আসছে, তাই না? চাকা জিনিসটা অনেক আগের। তাহলে আমরা যদি কোনো একটা জিনিসের মেডেল টেডেল দিই, তারপর 3 নাম্বার পজিশনে কি দিই? তাম্র বা তামা। 2 নাম্বার পজিশনে দিই কি? রৌপ্য বা রূপা। 1 নাম্বার পজিশনে কি দিই? সোনা, তাই না? তো বোঝা যাচ্ছে যে তিনটা যদি ক্রম চিন্তা করো, তাইলে তাম্রটাই সবচেয়ে আগের হওয়ার কথা, তারপর রৌপ্য, তারপর যদি কিছু থাকে তাইলে মনে হয় সোনালী যুগ বা এরকম কিছু। তো ভাইবাও কিন্তু বোঝা যায় যে তাম্র যুগই মনে চাকা আবিষ্কার হয়েছে, রৌপ্য যুগে চাকা আবিষ্কার হয় না। ওকে, তো এইরকম একটু চালাক হইতে হবে, এমসিকিউর একদম লাস্টে যায় যেগুলো পারবা না এরকম চালাকি করে এমসিকিউ দিয়ে আসা ভালো বলবো না, মানে অবশ্যই কর্তব্য এটা বলবো। কেন কি তোমাদের যেহেতু 4টা ভুলের জন্য 1 মার্ক কাটা যায়, তো যেগুলো 50-50 চান্স ওগুলো একদমই বাদ দেবা না। আবার আমি বলছি তাই 100টা অবজেক্টিভ দেওয়া লাগবে এমনও না, মানে যেগুলো 50-50 চান্স ওগুলো বাদ দেবা না আর কি। গ্রহগুলির গতিপথ উপবৃত্তাকার তত্ত্বটি কার? কেপলারের।
এই এই সব অবজেক্টিভ তোমরা পারা উচিত, প্লাস পারবাও আমার মনে, কেন কি এই সবে তো তোমরা 3টা সূত্র পড়ছোই কেপলারের, তাই এটা যদি না জানো তাহলে কেমনে কি। 139 মিটার পার সেকেন্ড বেগে একটি খাড়া বল উপরের দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্যে থাকবে? তো একটু দেখো, এই হইল তোমার একটা বল, তুমি বলটারে করলা কি 48 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করলা, তো বলটা উপরে উঠে আবার কিসে ভূমিতে পতিত হবে, তাই না? তো যখন সে একদম পিক পজিশনে যাবে তখন তার বেগটা কত? ভি হইল 0 আর আদি বেগটা হইল 48। তাহলে এই যে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা আমরা একটু বের করি। তাইলে আমরা জানি কোন সূত্র দেওয়া যায়, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার 2s, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা এটা দিই, তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সমতরণের সূত্র। তাহলে যেহেতু উপরে উঠতে আছে তাহলে এখানে এ কাজ করবে কত? মাইনাস জি, ঠিক আছে? তাহলে ভি এর মান সর্বোচ্চ পজিশনে 0, ইউ এর মান 48, এ এর মান -9.8 আর টি তুমি বের করবা। তাহলে টি এর মান কত আসে? 48 ডিভাইডেড বাই 9.8। ওকে, তো 48 ডিভাইডেড বাই 9.8, তো এইটাকে তুমি 9.8টাকে 10 চিন্তা করো, 9.8টাকে তুমি চিন্তা করো 10। আচ্ছা আমি একটু এখানে উপরে লিখি, টি ইকুয়াল টু আসলো কি 48 ডিভাইডেড বাই 10, তার মানে কি 4.8। তাহলে 4.8 জিনিসটা কি, নিচ থেকে উপরে উঠতে সময় লাগছে, আবার উপরে থেকে নিচে নামতেও সেম সময় লাগবে। তো টোটাল টাইম বড় হাতের টি কত হবে? 2 ইন্টু 4.8 অ্যাপ্রক্সিমেটলি, কেন কি অ্যাপ্রক্সিমেটলি কেন আমরা 9.8 10 ধরে করছি কিন্তু। তাহলে 2 ইন্টু 4.8 যদি করো তাহলে কত আসে? 16 6 তোমার 1 8 আর 1 9, 9.6 মিটার। তো 9.6 এর কাছাকাছি কোনটা আছে? 9.6 এর সবচেয়ে কাছাকাছি আছে 9.8, দ্যাট ইজ 8.4 এর মধ্যে ডিফারেন্স কত? 9.6 থেকে 1.2 ডিফারেন্স, 4.8 তো অনেক ডিফারেন্স, 9.0 থেকে 9.6 এর ডিফারেন্স 0.6, তো 9.8 টা সবচেয়ে কাছাকাছি আছে, তো অ্যান্সার হলো এ 9.8। ওকে, লাস্ট ওয়ান 140। শব্দের প্রবলতা মাপার একক হচ্ছে, তো শব্দের প্রবলতা কেমনে মাপে? I is equals to P divided by sorry A, এটা হইল প্রবলতা। শব্দের প্রাবল্য মাপে I is equals to মানে একক ক্ষেত্রফলের মধ্য থেকে প্রত্যেক সেকেন্ডে কত জুল শব্দ যাচ্ছে সেইটা দিয়েই তোমার শব্দের প্রাবল্যতা মাপে। আরো যদি মোর অ্যাকুরেটলি বলো, শব্দের গমনকালে লম্বভাবে রক্ষিত এক একক ক্ষেত্রফলের কোনো একটি বস্তুর মধ্যে দিয়ে প্রত্যেক সেকেন্ডে কত জুল করে শব্দ যাচ্ছে তা দ্বারা শব্দের প্রাবল্যতা মাপা হয়। তাহলে পি এর এককটা আমরা জানি ওয়াট, আর এর এককটা হইল মিটার স্কোয়ার, তাহলে এইটার একক হইল ওয়াট পার মিটার স্কোয়ার। আমরা একটু অপশনগুলো দেখি। এ নাম্বার বলছে ওয়াট পার মিটার স্কোয়ার, তাহলে এ নাম্বারটাই হবে, এ নাম্বারটা হবে। বি নাম্বার বলছে ওয়াট পার অ্যাম্পিয়ার স্কোয়ার, মানে এ বলতে আসলে এখানে ক্ষেত্রফল বুঝতে পারে কিন্তু এরকম কোনো একক নাই, তাহলে এটা আমাদের কাটা। ডিবি, ডিবি জিনিসটা কি? ডিবি জিনিসটা হইলো এই যে প্রাবল্যটাকে 10 লগের মধ্যে যদি ঢুকাও, 10 লগ শব্দের প্রাবল্য, এইটার যে একক সেইটা আমাদের ডেসিবেল বা ডিবিতে দেবে, ডেসিবেল বা ডিবিতে দেবে 10 লগ আই। তার মানে এইটা আমাদের লগারিদম স্কেলে শব্দের প্রাবল্যতা। ওকে, তো এটা আমাদের হবে না, কেন কি এটা আমাদের শব্দের প্রাবল্যতার ওই যে পরম একক না, পরম একক হলো ওয়াট পার মিটার স্কোয়ার। আর বড় হাতের ডিবি এটা হলো ডিবি হারুন, মানে বড় হাতের ডিবি বলতে কিছু নাই। তো আমাদের কারেক্ট উত্তর হইল এ।
ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, তো এর মাধ্যমে আমরা ইতি টানলাম আমাদের ফার্স্ট পেপারের 2018 থেকে 22 সালের সেট, আর তার আগে আমরা কিন্তু 2018 সাল পর্যন্ত করে আসছি। তো আমার বিশ্বাস এই ভিডিওগুলো যদি তুমি দেখা যাও, শুধু তুমি একদম ধরো এডমিশন শুরু করলা, এডমিশন শুরুতে একটু